প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন সংকর ধাতুর আলোচনা পর্যন্ত পড়াশোনা করে শেষ করেছিলাম, অর্থাৎ রসায়নের পরিচিতির শুরুর দিকের অংশটা আমরা কভার করেছিলাম। আজকে আমরা রসায়নের পরিচিতির কিছু ইতিহাস সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন একটি ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম। অ্যাটম অর্থ হচ্ছে ইনডিভাইজেবল বা অবিভাজ্য। এখন কথা হচ্ছে যে এই অ্যাটম আসলে কিভাবে আসলো। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এই অ্যাটম শব্দটির নাম দেন একটা গ্রিক শব্দ থেকে, এবং এই গ্রিক শব্দটার নাম হচ্ছে অ্যাটমস। এবং এই অ্যাটমস শব্দটাকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে, মানে দুটা গ্রিক শব্দ থেকে এটার উৎপত্তি। একটা হচ্ছে এ, যার অর্থ হচ্ছে না, আরেকটা হচ্ছে টমস, যার অর্থ হচ্ছে ভাগ করা। তার মানে অ্যাটমস শব্দের অর্থ কি? যা আর ভাগ করা যায় না। এবং এভাবেই তিনি এই পদার্থের ক্ষুদ্রতম কণাটার নাম দেন অ্যাটমস, তার মানে যাকে ভাগ করা যাচ্ছে না। এবং সেই সময়কার বিভিন্ন ভারতীয় কোনো দার্শনিক বা বিজ্ঞানী ডেমোক্রিটাসের এই মতের সাথে একমত ছিলেন, এবং তারা কাছাকাছি কিছু ধারণা প্রদান করেছিলেন। কিন্তু এই ধারণাগুলোর আসলে কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না, এবং তৎকালীন বিখ্যাত দার্শনিক এবং বিজ্ঞানী অ্যারিস্টটল এই ধারণাটার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্যান্য যে সকল দার্শনিক রয়েছেন তারা মনে করতেন যে সকল পদার্থ মাটি, আগুন, পানি এবং বাতাস দিয়ে তৈরি হয়। ফলে অ্যাটমের এই ধারণাটা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। পরবর্তীতে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালের দিকে এই মতবাদটাকে একটা বৈজ্ঞানিক মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেন, এবং আধুনিক রসায়নের ভিত্তিটাই হচ্ছে এই পরমাণুবাদ। তার মানে এই যে অ্যাটম কথাটা আসলো, যার মানে হচ্ছে অবিভাজ্য বা ক্ষুদ্রতম কণা, যাকে কি আর ভাঙা যাচ্ছে না, এর নাম তিনি পরবর্তীতে দিলেন পরমাণু, এবং আধুনিক রসায়নের এই ভিত্তি ছিল পরমাণুবাদ। এবং এই কারণে তৎকালীন সময়ে জন ডাল্টনকে আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা হিসেবেও অভিহিত করা হতো। কিন্তু তোমরা জেনে অবাক হবে, এই জন ডাল্টন যিনি পরমাণুবাদ আবিষ্কার করলেন, তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। এবার আমরা মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চার কিছু তথ্য জানব। তার আগে তোমাদের বলে রাখা ভালো, মধ্যযুগে যখন আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন অথবা সীসা এসব অল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করার চেষ্টা করেছিলেন, তখন এই চেষ্টার পাশাপাশি তারা আরও কিছু চেষ্টা করেছিলেন। তারা চেষ্টা করেছিলেন এমন একটি মহৌষধ তৈরি করতে যেটা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। তারা যদিও এগুলোতে সফল হননি, তবে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে না পারলেও তারা বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতন দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন, এবং তাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো তারা লিখে রেখেছিলেন। মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা গবেষণা। মধ্যযুগীয় আরবের এই রসায়ন চর্চাটাকে বলা হয় আলকেমি, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। এই আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আবার এই আলকেমিয়া বা আলকিমিয়া শব্দটি এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি বা কেমি শব্দটি থেকেই এখনকার কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার প্রতিশব্দ হচ্ছে রসায়ন। এবং আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ানকে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করতে দেখা যায়, এবং জাবির ইবনে হাইয়ান মনে করতেন যে বা বিশ্বাস করতেন যে সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়েও তৈরি। তিনি গবেষণাগুলো করলেও রসায়নের এই যে প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তাহলে এই জাবির ইবনে হাইয়ানকে কখনো কখনো রসায়নের জনক বলা হয়ে থাকে। কেন তাকে রসায়নের জনক বলা হয়? তার উল্লেখযোগ্য কিছু আবিষ্কারের মধ্যে রয়েছে হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিডের সংশ্লেষণ, পাতন এবং ক্যালাসীকরণ। তার অধিকাংশ রচনায় কিছু দুর্বোধ্য এবং বিভিন্নভাবে সংজ্ঞায়িত
মানে সংকেতায়িত করা কিছু লেখা পাওয়া যেত, এবং বিশেষজ্ঞ ছাড়া তার এইসব রচনাগুলা অন্যরা খুব একটা কেউ বুঝতেন না। বিশেষজ্ঞদের মধ্যেও কেউ কেউ জানেন না ঠিক কী সংকেতের মাধ্যমে তিনি লিখেছিলেন এটা। এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের রাসায়নিক বিশ্লেষণ এবং সংশ্লেষণের নামকরণও এই জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম আলোচনা করেছিলেন। যেমন আমরা পদার্থ পৃথকীকরণের জন্য যে সকল বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি, যেমন পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবণ, কেলাসন, দ্রবণ, গলন কিংবা বাষ্পীভবন ইত্যাদি রাসায়নিক সংশ্লেষণ কিন্তু জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে করেছিলেন। আর একটু আগে যেটা বললাম যে এই যে হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রেও তার, এবং সালফিউরিক অ্যাসিডও তার কিন্তু আবিষ্কার। এবং তিনি সর্বপ্রথম একটা ফর্মুলা আবিষ্কার করেছিলেন যেখানে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে স্বর্ণ বা সোনাকে গলানো যায়। তো এই ছিলেন জাবির ইবনে হাইয়ান, যাকে আমরা কখনো কখনো রসায়নের জনক বলে এসেছি। পরবর্তীতে যারা রসায়ন নিয়ে অনেক বেশি আলোচনা করে এসেছেন বা চর্চা করেছেন বা রসায়নের প্রকৃত রহস্যগুলো উদ্ভাবন করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে বিজ্ঞানী ল্যাভয়েসিও একজন। বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি এবং বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের নাম শোনা যায় যখন অক্সিজেনের নামকরণ বা অক্সিজেনের আবিষ্কারের ঘটনাটা চলে আসে। এই বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে প্রথম অক্সিজেনের নামকরণ করেন। তিনি গ্রিক শব্দ অক্সিস, যার অর্থ হচ্ছে অ্যাসিড, এবং জেনান, যার অর্থ হচ্ছে উৎপাদন করা, তার মানে অক্সিজেনের এই নামকরণটি ফরাসি বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে করেন, যার অর্থ হচ্ছে অ্যাসিড উৎপাদনকারী। কেন অক্সিজেনের এরূপ নামকরণ হলো আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলোতে অক্সিজেন নিয়ে আলোচনা করব তখন জানতে পারবো। শুধু অক্সিজেনই নয়, বরং রসায়নশাস্ত্রের ব্যবহৃত একাধিক সংজ্ঞা তিনি নিরূপণ করেন। প্রকৃতপক্ষে বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের চেষ্টাই এবং আন্তরিক প্রচেষ্টায় গড়ে উঠল আধুনিক রসায়নশাস্ত্রের ভিত্তিমূল। এবং আধুনিক রসায়নের জনক ল্যাভয়েসিয়ের আরেকটি মহৎ কীর্তি রসায়নের জন্য অভিধান তৈরি করা, এবং তার উদ্ভাবিত বহু শব্দ আজও পৃথিবীর অধিকাংশ দেশেই ব্যবহৃত হচ্ছে। এবং পরিশ্রম করার ক্ষমতা, অধ্যবসায়, নিষ্ঠা এবং মৌলিক চিন্তা চেতনার জন্য ল্যাভয়েসিয়ের নাম ছড়িয়ে পড়েছিল চারপাশে। এমনকি সরকারি কোনো বৈজ্ঞানিক সমস্যা দেখা দিলেও তার সমাধানের দায়িত্ব দেওয়া হতো ল্যাভয়েসিয়ের উপরে। এরপরে রসায়ন চর্চার অন্যতম একজন পথিকৃৎ হলেন বিজ্ঞানী রবার্ট বয়েল। তিনি একজন ইংরেজ বিজ্ঞানী। রবার্ট বয়েলের নাম তোমরা খুব বেশি শুনবে যখন তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে উঠবে। আদর্শ গ্যাসের একটি সূত্র রয়েছে যেটা হচ্ছে স্থির তাপমাত্রা বা স্থির উষ্ণতার সূত্র। সেখানে কোনো একটা নির্দিষ্ট ভরের গ্যাসের উপরে চাপ প্রয়োগ করলে সেই গ্যাসের আয়তন সেই প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়, এরকম একটা সূত্র প্রদান করেছেন বিজ্ঞানী রবার্ট বয়েল। এবং তার নাম অনুসারে তার সূত্রটিকে বলা হয়ে থাকে বয়েলের সূত্র, যেটা তোমরা কেমিস্ট্রি এবং ফিজিক্সে ইন্টারমিডিয়েটে অনেক ডিটেলসে পড়বে। এছাড়াও বিজ্ঞানী রবার্ট বয়েল প্রথম লক্ষ্য করলেন যে ফসফরাস প্রলেপ দেয়া খসখসে কোনো কাগজে যদি সালফার বা গন্ধকের প্রলেপ দেওয়া একটি কাঠি ঘষা যায় তবে তাতে আগুন ধরে। তার মানে তার এই আবিষ্কারটা কি ইন্ডিকেট করছে তোমরা কি ধরতে পারছো? তার এই আবিষ্কারের ফলে কিন্তু আমরা যে এখন ম্যাচ বক্স বা দেশলাই ব্যবহার করি সেটা আবিষ্কারের পদার্থ এলো। এবং প্রায় 1680 সালের দিকে রবার্ট বয়েল যখন দেশলাই আবিষ্কার করলেন, তারপরেও 1 শতাব্দীর উপর বিষয়টি নিয়ে কেউ গবেষণা করেনি, কারণ সেই সময় ফসফরাস তৈরি করাটা সহজসাধ্য ছিল না। পরবর্তীতে 1805-6 সালের দিকে একজন ফরাসি বিজ্ঞানী দেখলেন যে কাঠির ডগায় যদি আমরা পটাশিয়াম ক্লোরেট, চিনি ও আঠার মিশ্রণ লাগিয়ে কাঠিটিতে সালফিউরিক অ্যাসিড লাগাই তাহলে সেখানে আগুন ধরে যায়। এবং দেশলাইয়ের ডগায় উৎপন্ন এই শিখা যাতে কাঠিতে সহজে ধরতে পারে তার জন্য ব্যবহৃত হতো কাঠির উপর সালফার বা গন্ধকের প্রলেপ। কিন্তু গন্ধকের ব্যবহার ব্যয় সাপেক্ষ, তাই এখন গন্ধকের বদলে প্যারাফিন ব্যবহার করা হচ্ছে। এবং ধীরে ধীরে পরবর্তীতে এই দেশলাইয়ের ব্যবহারে সাদা ফসফরাসেও কিছু বিপত্তি দেখা যায়। পরবর্তীতে এগুলো অনেক পরিবর্তন করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে আমরা যে এই ঘর্ষণের মাধ্যমে দেশলাইটা জ্বালাই, ম্যাচের কাঠি জ্বালাই, সেটাতে প্রত্যক্ষভাবে রবার্ট বয়েলের নামটা না থাকলেও পরোক্ষভাবে এটা কিন্তু তারই অবদান, এবং তাকেই কিন্তু দেশলাইয়ের আবিষ্কারক বা ম্যাচ বক্সের আবিষ্কারক বলা হচ্ছে।
ম্যাচবক্স বলার কারণ হচ্ছে দেশলাই শব্দটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, তো তোমরা এখন ম্যাচবক্সের সাথে পরিচিত। এরপরই চলে আসছেন স্যার ফ্রান্সিস বেকন। স্যার ফ্রান্সিস বেকনের অন্যতম একটা বৈজ্ঞানিক ধারণা বা বৈজ্ঞানিক মতবাদ হচ্ছে তিনি আমাদের যে যুক্তিভিত্তিক আলোচনা বা বিতর্কগুলো রয়েছে এগুলোর সাপেক্ষে বিজ্ঞানকে সংজ্ঞায়িত না করে বরং বিভিন্ন তথ্য উপাত্ত অনুসরণ এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে বিজ্ঞানের যে আবিষ্কারগুলো আছে সেগুলোর পক্ষে ছিলেন। অর্থাৎ আমরা যুক্তি তর্ক বাদ দিয়ে যখন বিভিন্ন তথ্য উপাত্ত এবং পরীক্ষণের মাধ্যমে কোনো একটা বৈজ্ঞানিক আবিষ্কারকে স্বীকৃতি দেব তখনই সেটা আসলে সঠিক একটা পদ্ধতি হবে। এরপরেই চলে আসছেন জন ডাল্টন। জন ডাল্টনের কথা আমি একটু আগেই বলছিলাম যে তিনি আধুনিক পরমাণুবাদের তাকে জনক বলা হয়ে থাকে এবং তিনি একজন স্কুল শিক্ষক ছিলেন। অর্থাৎ ডেমোক্রিটাস যেই পরমাণু ধারণাটা দিয়েছিলেন অর্থাৎ অ্যাটমস যাকে আর ভাগ করা যাচ্ছে না, সেটা অ্যারিস্টটল সহ তৎকালীন যারা সমসাময়িক বিজ্ঞানী বা দার্শনিক ছিলেন তাদের কারণে মতবাদটি চাপা পড়ে যায় এবং পরবর্তীতে জন ডাল্টন এটা নিয়ে আরও গবেষণা করেন এবং তিনি এই পরমাণুকে সংজ্ঞায়িত করেন। তাহলে শুধুমাত্র এনারাই নয় বরং আরও অসংখ্য বিজ্ঞানী আছেন যারা রসায়ন চর্চা শুরু করেছিলেন এবং রসায়নকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছেন। এবং বিজ্ঞানী ল্যাভয়েসিয়েকে, অ্যান্টনি ল্যাভয়েসিয়ে তার পুরো নাম, তাকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে আমরা রসায়নকে কিভাবে সংজ্ঞায়িত করব, আমি সংজ্ঞাটা তোমাদের বোঝার সুবিধার্থে সংক্ষেপে তুলে ধরছি। বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই রসায়ন বলে। এবং এই পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আমি গত ভিডিও ক্লাসটিতে কিছু সংক্ষেপে আলোচনা করে এসেছিলাম এবং তার মধ্যে যদি পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে চাই আমি পানির উদাহরণ দিয়েছিলাম। এবং শুধুমাত্র পানির উদাহরণই নয় বরং আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য পদার্থগুলো ব্যবহার করি যাদের গঠন আমাদের জানা দরকার। যেমন আমাদের বাতাসে যখন যানবাহন বা কলকারখানার ধোঁয়া চলে আসে সেখানে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এখন তোমাকে জানতে হবে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গঠনটা কীরকম বা সালফার ডাইঅক্সাইড গ্যাসের গঠনটা কীরকম। আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে সকল খাদ্যদ্রব্য রয়েছে তার মধ্যে পানি কি অন্যতম এবং পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে। এবং ভাইয়া গত ক্লাসে বলে এসেছিলাম যে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে একটি পানির অণু গঠিত হয়। পদার্থের ধর্মের কথা যদি বলি, ধর্মের কথা বললে চলে আসছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলোর নিয়ে আলোচনা। যেমন কোনো একটা পদার্থের দ্রবণীয়তা বা দ্রাব্যতা, আবার তার স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এই সকল আলোচনাগুলো পদার্থের ধর্মে আলোচনা করা হয়ে থাকে। আর পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনায় আমি বলে এসেছিলাম ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের কথা। ভৌত পরিবর্তন কোনটা তোমাদের কি মনে আছে? হ্যাঁ, ভৌত পরিবর্তন হচ্ছে যেখানে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ পদার্থটি থেকে নতুন কোনো পদার্থের সৃষ্টি হয় না। যেমন বরফ থেকে পানি বা পানি থেকে বাষ্প হওয়ার ঘটনাটা, এবং তার বিপরীতটাও, অর্থাৎ বাষ্প থেকে পানি, পানি থেকে বরফ। এক্ষেত্রে পদার্থটা তার ধর্ম পরিবর্তন করে ফেলছে না, অর্থাৎ পুরোপুরি বদলে যাচ্ছে না, শুধু তার অবস্থাটার পরিবর্তন হচ্ছে। সে কঠিন থেকে তরলে বা তরল থেকে বাষ্পে চলে যাচ্ছে। আর রাসায়নিক পরিবর্তনটা কি ছিল? যেখানে এক বা একাধিক পদার্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী কোনো পদার্থে পরিণত হবে। যেমন আমি লোহার সাথে মরিচার যে উদাহরণটা সেটা দেখিয়েছিলাম। যখন লোহাটা দীর্ঘদিন আর্দ্র বাতাসের উপস্থিতির ফলে অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এসে মরিচায় পরিণত হয়, অর্থাৎ পানিযুক্ত ফেরিক অক্সাইডে পরিণত হয়, তখন সেখানে আর লোহার ধর্মটা থাকে না, সেটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। তাহলে এই যে সকল আমরা পদার্থের ধর্ম বা পদার্থের গঠন পরিবর্তন নিয়ে বিজ্ঞানের যেই শাখাটাতে আলোচনা করছি তাকেই আমরা কেমিস্ট্রি বা রসায়ন বলছি। তাহলে আজকের ভিডিও ক্লাসে আমরা রসায়নের পরিচিতি টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা রসায়নের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করতে শিখব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।